দেখো, আজকে যেটা করাবো সেটা পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 1টা তোমাদের হয়ে গেছিলো। পার্ট 2 এখানে বলা আছে সিটিজেনশিপ আফটার পার্টিশন অফ ইন্ডিয়া। আর্টিকেল 5 থেকে 11, 1 থেকে 4 অবধি ছিল পার্ট 1, আর 5 to 11, 5 থেকে 11 পার্ট 2। তো পার্ট 2র ম্যাটারটা খুব ভালো করে বুঝবে। সিটিজেনশিপ আফটার পার্টিশন অফ ইন্ডিয়া, সিটিজেনশিপ সম্পর্কে বলা হচ্ছে পার্ট 2তে। এটা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল সিটিজেনশিপ সম্পর্কে যে পার্ট 2তে বলা হয়েছে সেটা কখনকার সিটিজেনশিপ? আফটার পার্টিশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষ যখন দ্বিবিভক্ত হয়ে গেল তখন ভারতবর্ষের মানুষদের মধ্যে একটা সেই পরিযায়ী ব্যাপার দেখা গেছিল। কেমন ব্যাপারটা? এই রকম যে ভারতবর্ষ থেকে কেউ পাকিস্তান ধর্মীয় কারণে বা অন্য কারণে, আবার পাকিস্তান থেকে বেশিরভাগ মানুষ ভারতবর্ষে ধর্মীয় কারণে বা পাশাপাশি অন্য রকম যে কোনো কারণে স্থানান্তরিত হয়েছিল। ঠিক আছে, এর ফলে একটা বিপুল ম্যাসাকার সৃষ্টি হয়েছিল। বোঝা গেল? তো ভারতবর্ষ দেশটা যখন নতুন করে তৈরি হচ্ছে আলাদাভাবে, তখন প্রত্যেকটা দেশেরই নাগরিকত্বের কিছু আইন থাকে। ভারতবর্ষেরও নাগরিকত্বের কিছু আইনের প্রয়োজন সেই সময় হয়েছিল, যার জন্য আমাদের সংবিধানে পার্ট 2তে এই আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট সম্পর্কে বলা রয়েছে। ঠিক আছে, তো পার্ট 2তে যে সিটিজেনশিপের কথা বলা রয়েছে এটা কিন্তু বর্তমানে প্রযোজ্য নয়। পার্ট 2তে যে সিটিজেনশিপের কথা বলা আছে এটা বর্তমানে প্রযোজ্য নয়। এটা এই সিটিজেনশিপ আফটার পার্টিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ যে পার্টিশনের পরের যে সিটিজেনশিপটার জন্য লাগু হয়েছিল, পার্টিশনের পরে মানে অবশ্যই সেটা আমাদের 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান প্রথম লাগু হয় বা এনঅ্যাক্ট করা হয়, সেটা থেকে তখন থেকেই শুরু হয়েছিল। কিন্তু বেশিরভাগ এইটা তৈরি করা এই পার্ট 2 তৈরি করার কারণ যে পার্টিশনের পরে ভারতবর্ষের কারা নাগরিকত্ব পাবে, কারা নাগরিকত্ব পাবে না, মেনলি এটা বোঝানোর জন্যই কিন্তু এই পার্ট 2টা সংবিধানে তৈরি করা হয়েছিল। তাহলে বর্তমান সিটিজেনশিপ আইন বা বর্তমানে যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা পার্ট 2 থেকে কিছু জানতে পারছি না। বোঝা গেল? তো সেটা বর্তমান কি আইন আছে এগুলো অবশ্যই আমরা দেখব। তাহলে শুরু করি পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে আর্টিকেল আছে 5 থেকে 11। দেখো, লেখা আছে কারেন্টলি উই ইউজ সিটিজেনশিপ অ্যাক্ট 1955। কারেন্টলি উই ইউজ সিটিজেনশিপ অ্যাক্ট 1955। আমরা এখন যেটা ইউজ করি সেটা যে আইনটা অনুযায়ী এখন আমাদের নাগরিকত্ব দেওয়া হয় সেটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955। ঠিক আছে, এবং এখানেই আরও একটা কথা বলে রাখি, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু একবারই তৈরি হয়েছিল 1955 সালে। সেটাকে বারবার এই সিটিজেনশিপ অ্যাক্টটাকে অ্যামেন্ড করা হয়েছে, মানে এই অ্যাক্টের মধ্যে কিছু ঢোকানো হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, এইরকম করা হয়েছে। লাস্টলি কবে হয়েছে? 2019-এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো? 2019-এ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ বা ক্যা যেটাকে আমরা বলছি, সেই সেটা কিন্তু মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো, সেটা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তার মানে এটা নয় যে সিটিজেনশিপের নতুন করে কোনো আইন আনা হয়েছে। নতুন করে কোনো আইন আনা হয়নি। সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 1955 ছিল সেটাতে তাহলে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তাই ওর পুরো নাম কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। আশা করছি এইটুকু বোঝা গেছে। শুরু করি আর্টিকেল 5 থেকে। আর্টিকেল 5-এ কী বলছে দেখো, at the commencement of this constitution every person who has born or domicile ব্র্যাকেটে লেখা আছে not less than 5 years in the territory of India shall be citizen of India। আর্টিকেল 5-এ এটাই বলছে যে সংবিধান যখন কমেন্সমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সংবিধান যখন আমরা গ্রহণ করছি 26শে জানুয়ারি 1950, ঠিক আছে, সেই সময় যত মানুষ ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষে মানে তৎকালীন ভারতবর্ষের যে ম্যাপ, ঠিক আছে, সেই অনুযায়ী সেই সময় ভারতবর্ষে যত মানুষ জন্মেছে এবং
যতগুলো মানুষজন সেখানে বসবাস করছে। এই ডোমিসাইলের মধ্যে আবার একটা ক্রাইটেরিয়া আছে, দেখো, নট লেস দ্যান 5 ইয়ার্স, অর্থাৎ নট লেস দ্যান 5 ইয়ার্স, অর্থাৎ সেখানে যেসব মানুষগুলো এসছে তাদেরকে অবশ্যই মিনিমাম 5 বছর বসবাস করতে হবে। দেখা গেল যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এটা দেখে বেশ কিছু অন্য দেশ থেকে, মানে পাকিস্তান বা বাংলাদেশ বা তৎকালীন যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এরা তো ভারতবর্ষেরই অংশ ছিল, এই দুটো দেশ বাদ দিয়ে অন্য যে কোনো দেশ থেকে কোনো মানুষ চলে এলো, শ্রীলঙ্কা থেকে কেউ চলে এলো বা চীন থেকে কেউ চলে এলো, যাই হোক দেশটা স্বাধীন হয়ে গেছে, চলো এখানে স্বাধীনভাবে থাকতে পারবো, এই বলে 1948 সালে কেউ চলে এলো, তাহলে সে তো ওখানে ভারতবর্ষের ডোমিসাইল চলে এসছে 1948 সালে, তাহলে কি তাকে নাগরিকত্ব দেওয়া হবে? না, তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। মিনিমাম 5 বছর কিন্তু তাকে ভারতবর্ষের টেরিটরিতে ডোমিসাইল থাকতে হবে, মানে ভারতবর্ষের টেরিটরিতে বাস করতে হবে। বোঝা গেল? আর তাছাড়া যারা ওই সময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই ভারতের নাগরিক হিসেবে প্রত্যেককে গণ্য করা হবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। আর্টিকেল 5, ঠিক আছে, তবু আরও একবার বলে রাখি আর্টিকেল 5-এ কী বলছে। অ্যাকচুয়ালি আর্টিকেল 5-এ বলছে যে 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান গ্রহণ করা হচ্ছে, সেই সময় যত লোক ভারতবর্ষে জন্মেছে বা ভারতবর্ষে ওই টেরিটরির মধ্যে বসবাস করছে এবং বসবাস করার নিয়মটা হচ্ছে মিনিমাম 5 বছর আগে থেকে বসবাস করছে, তারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। পরবর্তী আর্টিকেলে আসি আমরা, আর্টিকেল 6। আর্টিকেল 6-এ বলছে, দেখো, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। এবারে দেশটা যখন ভাগ হয়েছে, কিছু মানুষ পাকিস্তানে পড়ে গেছে তাদের বাড়ি, কিছু মানুষের বাড়ি ইন্ডিয়াতে চলে এসছে। পাকিস্তান মানে দুটো, পূর্ব পাকিস্তান মানে যেটাকে আমরা বাংলাদেশ নামে চিনি বর্তমানে, এবং পশ্চিম পাকিস্তান বর্তমানে যেটা আমাদের পাকিস্তান। তো এই যে দেশটাকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তার ফলে কিছু মানুষ পাকিস্তানে থেকে গেল, বাংলাদেশি কিছু মানুষ বা পাকিস্তানি কিছু মানুষ যারা পাকিস্তানে বা বাংলাদেশের ওই টেরিটরিতে বসবাস করতো তারা পাকিস্তানে থেকে গেল। কিন্তু দেখো, ভারতবর্ষ তো একটা ইমোশন, ঠিক আছে, যদিও জাতির ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে দেশটাকে ভাগ করা হয়েছিল, কিন্তু ভারতবর্ষ তো ভারতীয়দের কাছে, জাতপাতের ঊর্ধ্বে যারা ভারতীয় তাদের কাছে ভারতবর্ষ একটা ইমোশন। অর্থাৎ কোনো পাকিস্তানি বা কোনো পাকিস্তানে তার বাড়িটা রয়েছে এমন কোনো মানুষ, সে যদি মনে করে যে আমি ভারতবর্ষে চলে যেতে চাই এবং ভারতবর্ষে গিয়ে ভারতের নাগরিক হয়ে বাঁচতে চাই, কারণ দেখো, ফ্রিডম ফাইটার যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে যে দেশের জন্য যে এতটা ত্যাগ করেছে, দেশের জন্য আত্মবলিদান, এগুলো সব কিন্তু সেই ভারতবর্ষের জন্য দিয়েছে। কেউ কিন্তু আলাদা পাকিস্তান হবে গুটি কয়েক কিছু মুষ্টিমেয় স্বার্থপর মানুষজন ছাড়া কেউ কিন্তু এই ভেবে ভারতবর্ষের জন্য বা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেনি। তো সুতরাং ভারতবর্ষ একটা ইমোশন। কেউ যদি মনে করে পাকিস্তান থেকে চলে এসে ভারতবর্ষে বসবাস করবে বা পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে আসবে, বা যারা এসেছে, ঠিক আছে, তারা কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এটা কোথায় বলা আছে? এটা বলা হয়েছে আর্টিকেল 6-এ। তাহলে আর্টিকেল 6 ক্লিয়ার হওয়া গেল। পরবর্তী আর্টিকেলে আছে আর্টিকেল 7-এ। আর্টিকেল 7 বলছে, পিপল হু ওয়ার মাইগ্রেটেড টু পাকিস্তান অ্যান্ড ওয়ান্ট টু রিমাইগ্রেট ইন ইন্ডিয়া। এমনও হয়েছে কিছু মানুষ দেশভাগের সময়, যেহেতু জাতপাতের ভিত্তিতে দেশভাগ হচ্ছে, সেই সময় তারা পাকিস্তানে চলে গেছে। আবার কিছুদিন পরে তাদের মনে হয়েছে যে পাকিস্তানে না থেকে, যদি সেটা অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে, যে পাকিস্তানে না থেকে ভারতবর্ষে থাকাটাই বেটার, আমি ভারতে ভালো ছিলাম। অনেক সময় এমন হয় যে আমরা চলে যাই অন্য কোথাও বাবা মায়ের সাথে রাগ করে, তারপরে কিছুদিন পরে মনে হয় না, বাবা মায়ের জন্য মন কেমন করছে, কতকটা সেই রকম আর কি। তো ভারতবর্ষের থেকে যারা চলে গেছে পাকিস্তানে, তারা যদি মনে করে যে আবার ভারতবর্ষে তারা ফিরে আসতে চাইছে বা ভারতবর্ষে তারা ফিরে আসবে, তাহলেও কিন্তু তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে সেটার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। টাইম পিরিয়ডটা অবশ্যই তোমাদেরকে বলেছি, পরবর্তী সিটিজেনশিপ অ্যাক্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ সেটা 1955 সাল পর্যন্ত। তো যাই হোক, যারা ভারতবর্ষে ফিরে আসতে চাইবে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে বর্তমানে কিন্তু এই আইনগুলো লাগু নেই। আমি কি বলেছি? এটা ভারতবর্ষের যখন প্রথম
সংবিধান লাগু করা হলো এবং আমাদের দেশ ভাগের পরে মানে পার্টিশন অফ ইন্ডিয়ার পরে, ইন্ডিয়াটা পার্টিশন হওয়ার পরে তার পরেকার সময়কার যে সিটিজেনশিপ অ্যাক্ট সেটাই হচ্ছে পার্ট 2-তে। তাহলে এখন যদি কোনো পাকিস্তান থেকে কোনো ব্যক্তি ভারতে এসে বসবাস করতে শুরু করে এবং বলে এই তো তোমাদের সংবিধানের 7 নম্বর আর্টিকেলে লেখা আছে যে পাকিস্তান থেকে ভারতবর্ষে এলে আমি নাগরিকত্ব পাবো, বা 6 নম্বর আর্টিকেলে লেখা আছে পাকিস্তান থেকে ভারতবর্ষে এলে নাগরিকত্ব পাবো, তাহলে কিন্তু সে পাবে না। বোঝা গেল? তাহলে এটা কিন্তু এখন কার্যকর নয়। নেক্সট আর্টিকেলে আসি, আর্টিকেল 8। আর্টিকেল 8-এ বলছে দেখো, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। আর্টিকেল 8-এ কী বলছে, যে ভারতবর্ষের বাইরে যে ইন্ডিয়ান অরিজিন যারা রয়েছে, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছে বা ভারতীয় যারা রয়েছে, তারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ব্যবসার জন্য অনেকেই ভারতবর্ষের বাইরে গিয়ে বসবাস করতো। এবং সবথেকে বড় কারণ, সেই সময় ভারতবর্ষ একটা মানে অস্থির দেশ ছিল, বৈপ্লবিক মুভমেন্ট, তারপরে ইংরেজদের সাথে বৈপ্লবিকদের একটা টেনশন, রাজনৈতিক টেনশন, এইসব বিভিন্ন কারণে ভারতবর্ষের একটা সম্প্রদায়ের মানুষ, সম্প্রদায় মানে কোনো জাত বা অন্য কোনো সম্প্রদায় বলছি না, একটা গোষ্ঠী, মানে কেমন গোষ্ঠী, যাদের অর্থ আছে, যাদের সুখে থাকার ইচ্ছে আছে। দেখো, এটা খুব সত্যি কথা, যখন মানুষের কাছে অর্থ থাকে, মানুষ যথেচ্ছ প্রতিপত্তিশালী মানুষ হয়, তখন কিন্তু সে হাজারো গণ্ডগোলের মধ্যে থাকতে চায় না। সে চাইবে যে এই রাজনৈতিক চাপানুতোর, এই ভারতবর্ষে যে বৈপ্লবিক একটা টেনশন, ঠিক আছে, এসবের বাইরে আমি কোথাও গিয়ে আমার বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করব। এটা কিন্তু খুব বাস্তব, ঠিক আছে। তো এই রকম ভারতবর্ষ সে দেশ স্বাধীন হওয়ার আগে যারা বিদেশে চলে গেছিলো বা অন্য অন্য দেশে গিয়ে তাদের বসতি স্থাপন করেছিল, বা যাদের বাবা মা ঠাকুর দ্বারা বসতি স্থাপন করেছিল, সেই ইন্ডিয়ান অরিজিন তারা যদি মনে করে যে ভারতবর্ষে এসে যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, এখন একটা সম্পূর্ণ স্বাধীন দেশ, আগের মতো আর এইসব গণ্ডগোলের ব্যাপারগুলো থাকবে না, সুতরাং আমরা ভারতবর্ষে গিয়ে পুনরায় বসবাস করতে চাই, তাহলেও কিন্তু তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা, এখানে দেখো ইন্ডিয়ান অরিজিনের পাশে ব্র্যাকেটে লেখা আছে যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কেন লেখা আছে, যে ইন্ডিয়ান অরিজিন যখন কথাটা আমি বলছি, তাহলে আমি কি দিয়ে প্রমাণ করব যে কারা ইন্ডিয়ান অরিজিন। সেই জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই কথাটা লেখা আছে সংবিধানে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী যারা ভারতীয়, তাদের মধ্যে কেউ যদি বিদেশে চলে গিয়ে থাকে এবং পরে তাদের বংশধর যারা রয়েছে, ছেলে বা নাতি, এরা যদি ভারতীয় হতে চায়, তাহলে কিন্তু তারা ভারতের নাগরিকত্ব পাবে। বোঝা গেল? নেক্সট আর্টিকেলে আসি, আর্টিকেল 9। এ পার্সন হু অ্যাকসেপ্টস আদার কান্ট্রিজ সিটিজেনশিপ উইল লুজ ইন্ডিয়ান সিটিজেনশিপ। খুব সিম্পল, আর্টিকেল 9-এ বলছে যে একজন মানুষ যে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেবে, সে কিন্তু ভারতের নাগরিকত্বটাকে হারাবে। যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল 26শে জানুয়ারি 1950 থেকে, সিটিজেনশিপ অ্যাক্ট পার্ট 2 ওয়াইজ লাগু হয়ে গেল। তারপরে দেখা গেল কেউ ভারতবর্ষের বাইরে কোথাও গিয়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নিল, তাহলে কিন্তু তার ভারতের নাগরিকত্বটা সে হারিয়ে ফেলবে। বোঝা গেল? আমাদের ভারতবর্ষে যেমন নাগরিকত্ব নেই, অর্থাৎ নাগরিকত্ব যে ব্যাপারটা সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাপার। অর্থাৎ ইউএসএতে কী আছে, ইউএসএতে প্রত্যেকটা স্টেটের জন্য একটা আলাদা করে নাগরিকত্ব আছে, আবার ইউএসএর জন্য একটা আলাদা সিটিজেনশিপ আছে। বোঝা গেল? ভারতের জন্য কিন্তু সেটা নেই। আমরা সবাই জানি আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকত্বের কোনো প্রমাণ আছে কি? পশ্চিমবঙ্গের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই। আমরা যে পশ্চিমবঙ্গেই থাকি, বিহারেই থাকি বা মহারাষ্ট্রে থাকি, আমাদের নাগরিকত্বের একটাই পরিচয়, আমরা ভারতীয়। বোঝা গেল? এছাড়াও ভারতবর্ষ কিন্তু দ্বিনাগরিকত্ব বা দু জায়গায় নাগরিকত্ব পাবে এমন কিন্তু ভারতবর্ষের আইনে নেই। ভারতবর্ষে এমন কোনো আইন নেই, অর্থাৎ আমাদের দেশে বর্তমানেও নেই। আমাদের দেশে যদি কেউ আমাদের দেশ থেকে নাগরিকত্ব নিয়ে অন্য কোথাও চলে যায়, তাহলে আমাদের দেশের নাগরিকত্বটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। বোঝা গেল? আর্টিকেল 9-এ সেটাই বলছে, অন্য কোনো দেশের নাগরিকত্ব অ্যাকসেপ্ট করলে তাকে আর ভারতের নাগরিক বলে গণ্য করা হবে না। নেক্সট আর্টিকেল 10। আর্টিকেল 10-এ কী বলছে? কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ। Every person who is or is deemed to be citizen of India under any part of foregoing
provisions of this part under any of the foregoing provision of this part। অর্থাৎ এখানে বলতে চাইছে সেটা হচ্ছে যে একবার যে নাগরিকত্ব পেয়ে যাবে, মানে কোনো একটা মানুষ যাকে নাগরিকত্ব দান করা হয়েছে, এই যে পার্ট অর্থাৎ পার্ট 2, মানে পার্ট 2 যে নাগরিকত্ব প্রদানের যে প্রভিশনগুলো রয়েছে বা বিধানগুলো রয়েছে, এটা অনুযায়ী যারা একবার নাগরিকত্ব পেয়ে যাবে তারা কিন্তু সেই নাগরিকত্বের অধিকারটা কন্টিনিউ পেতে থাকবে। এমন না যে ইন ফিউচার কেউ বা পার্লামেন্ট কোনো একটা আইন করলো, আইন করে বললো যে ওই আর্টিকেল 6 আর্টিকেল 7 অনুযায়ী পাকিস্তান থেকে এসে যারা নাগরিকত্ব নিয়েছে তাদেরকে আমরা বর্তমানে আর নাগরিক হিসেবে মানব না, এমন কথাটা কিন্তু বলতে পারবে না। সেটা আর্টিকেল 10-এ বলা রয়েছে এবং আর্টিকেল 10 কিন্তু যার জন্য এখনও প্রযোজ্য। বোঝা গেল? আর্টিকেল 10, এটা মনে রেখো, আর্টিকেল 10 কিন্তু এখনও প্রযোজ্য। আচ্ছা, তো এখানে তাছাড়া কি বলছে, ফার্স্ট লাইনটা দেখো, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপের যে রাইটগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পেয়ে থাকবে। অর্থাৎ এইরকম ব্যাপার না যে যদি কেউ ভারতের নাগরিকত্ব হয় তাহলে তার সন্তান ভারতবর্ষে থাকলে তার সন্তানও ভারতের নাগরিক, তার সন্তানও থাকলে তার সন্তানও ভারতের নাগরিক। এমনটা নয় যে পাকিস্তান থেকে 1948 সালে কেউ একজন চলে এসেছিল, তো আর্টিকেল 6 অনুযায়ী সে তখন নাগরিকত্ব, আর্টিকেল 6 অ্যাজ পার আর্টিকেল 6-এর নাগরিকত্ব পেয়ে গেছিলো। তারপরে 1975 সাল থেকে বা 1960 সাল থেকে তাকে বলা হচ্ছে যে ভাই তুই তো পাকিস্তান থেকে এসেছিলিস বা তুই একবার ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে গেছিলিস, আবার ফিরে এসেছিস, সুতরাং কেবলমাত্র তুই নাগরিকত্ব পাবি, তোর ছেলে বা তোর নাতিপুতি এরা কিন্তু নাগরিকত্ব পাবে না, এমন ব্যাপারটা নয়। কেউ একজন ভারতের নাগরিক হয়ে গেল তার মানেই সে ভারতের পূর্ণ নাগরিক হয়ে গেল এবং সেই রাইটটা কন্টিনিউ তারা পেতে থাকবে এবং ভারতবর্ষের যত জন নাগরিক আছে তাদের যা যা অধিকার থাকবে তারও সেই একই অধিকার থাকবে। আচ্ছা, নেক্সট আসি আর্টিকেল 11। ঠিক আছে, আর্টিকেল 11-এ বলছে পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি টু চেঞ্জ দ্য রিকোয়ারমেন্ট অফ সিটিজেনশিপ বাই ল। আর্টিকেল 11টা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল। দেখো, আর্টিকেল 11-এ বলছে যে পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি টু চেঞ্জ দ্য রিকোয়ারমেন্ট অফ সিটিজেনশিপ বাই ল। পার্লামেন্টের কাছে এই অথরিটি আছে যে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের যে রিকোয়ারমেন্ট সেগুলোকে আইন দ্বারা পার্লামেন্ট চেঞ্জ করতে পারে। অবশ্যই এটা পার্লামেন্টকে দিতে হতো, কারণ আমাদের পার্ট 2-তে এমন কিছু প্রভিশন আছে যে পাকিস্তান থেকে ভারতবর্ষে কেউ এলেই ভারতের নাগরিক হয়ে যাবে, এগুলোকে তো চেঞ্জ করার দরকার। ঠিক আছে, এগুলো তো সারা 100 বছর 200 বছর ধরে চলতে পারে না। তো তৎকালীন যে গভর্নমেন্ট সে দেখবে যে কতদিন এই ব্যাপারটা হওয়ার পরে, যারা একটু হিন্দি ফিল্ম দেখো তারা গদর বা ভাগ মিল্কা ভাগ এই ধরনের সিনেমাগুলো দেখলে ওখানে একটু বুঝতে পারবে যে পার্টিশনের পরে কি অবস্থাতে মানুষ এদিক থেকে ওদিক গেছিলো, ওদিক থেকে এদিকে এসেছিলো। ঠিক আছে, এই যে ভাগদার ভারী জিন্দেগি, এটা শেষ হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে। এটা শেষ হওয়ার জন্য আমাদের তৎকালীন সরকার, তখন যে সরকার ছিল নেহেরুর সরকার, তখন তারা মনে করেছিল যে 1955 সাল পর্যন্ত 5টা বছরের ওরা টাইম পিরিয়ড দিয়েছিল। 1955 সাল পর্যন্ত ইজ এনাফ এই পার্ট 2টাকে লাগু করার জন্য বা পার্ট 2টাকে কার্যকর করার জন্য। তারপরে কিন্তু তারা নতুন একটা সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে এসেছিলো, যে সিটিজেনশিপ অ্যাক্টের নাম সিটিজেনশিপ অ্যাক্ট 1955। যে সিটিজেনশিপ অ্যাক্টের নাম কি? সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ওয়াইজ, এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ওয়াইজ কী হচ্ছে না, আমাদের এখন বর্তমানে সমস্ত সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু এর মধ্যেই পড়ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955টা পরের দিন তোমাদেরকে পড়ানো হবে পুরোপুরিভাবেই, এবং তার মধ্যে কী কী অ্যামেন্ডমেন্ট হয়েছে, লাস্ট যে 2019-এ যে নতুন একটা সিটিজেনশিপ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর মধ্যেই অ্যামেন্ডমেন্ট হয়েছে। তাহলে বেস কোনটা? আমাদের বর্তমান নাগরিকত্ব কী দিয়ে দেওয়া হয়? বর্তমান ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয় কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আর্টিকেল 11-এ কী বলছে? আর্টিকেল 11-এ বলছে পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি টু চেঞ্জ দ্য রিকোয়ারমেন্ট অফ সিটিজেনশিপ। পার্লামেন্টের কাছে সেই অথরিটি আছে, পার্লামেন্ট মনে করলে নিজের মতো করে সিটিজেনশিপের রিকোয়ারমেন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, যার জন্যই বিজেপি সরকার যখন এসছে 2019-এ যে বিলটা পাস হয়েছে, এটা প্রথম এনেছিল এটা 2016-তে। ঠিক আছে, বিজেপি সরকার যখন এসছে তখন এটা নিজেদের মতো করে চেষ্টা করছে সিটিজেনশিপ অ্যাক্টটাকে চেঞ্জ করার। আবার
কি দারুণ ব্যাপার দেখো ইন্ডিয়ান পলিটিক্সে, যদি কখনো আবার বিরোধীরা চলে আসে, তারা যদি এসে যদি মনে করে যে 2019-এর যে সিটিজেনশিপ অ্যাক্ট যে বিলটা বা যে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা পাস হয়েছিল সেটা ঠিক হয়নি, তো সেটা থাকা উচিত না, তারাও আবার পরে এসে এই 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে ক্যান্সেল করে দিতে পারে। ক্লিয়ার হওয়া গেল? তাহলে আর্টিকেল 11-এ পার্লামেন্টের কাছে সম্পূর্ণ অথরিটি দেওয়া হচ্ছে যে সিটিজেনশিপ সম্পর্কে তারা ভবিষ্যতে যাতে ডিসিশন নিতে পারে। ক্লিয়ার? তো এরপরে তোমাদের সিটিজেনশিপ অ্যাক্ট পড়ানো হবে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর মোস্টলি দুটো ভিডিও হতে পারে, তো দুটো ভিডিও পার্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং PDF অবশ্যই অর্ণব স্যারের কাছে পেয়ে যাবে।